Hello students, welcome to online class of Narayanganj High School and College. Today I am here again to take a class of class 7 and the subject is English. As you all know that our today's topic is change the form of speech. In our previous class we have discussed about narration and rules of its. I mean how to change the narration. As you all know that the narration had two parts, and that is how to change the narration from direct to indirect speech. You know that speech is the another name of narration, and I am your teacher Shathirani Shaha. Changing of direct speech to indirect speech. Today we will see how to change a direct speech, a indirect speech from a direct speech. আমরা কিভাবে একটি ডিরেক্ট স্পিচ থেকে একটা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, আজকে আমরা সেটি দেখব। আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম কিভাবে পরিবর্তনটা হবে। আজকে আমরা নিয়মগুলো সেগুলো আরেকবার দেখে নেবে তোমরা বাসায়। সাথে আমরা আজকে এটাও দেখব কিভাবে বিভিন্ন সেন্টেন্সকে, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, তোমাদের এই পরীক্ষায় আছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হবে এবং অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হবে। তোমরা তার পাশাপাশি আজকে জেনে নিবে, যেহেতু আগে এটি পড়া হয়নি, কিভাবে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও ন্যারেশন পরিবর্তন করতে হয়। প্রথমে আজকে আমরা দেখে নিব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। আমাদের ফার্স্ট রুলস যেটি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ব সে অথবা সেড অর টেল অথবা টেলড অবজেক্ট যদি থাকে বা বসে, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে। আমি নিচে এক্সাম্পল দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু খেয়াল করে দেখো, যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়, all of you know very well that what is assertive sentence and how to identify an assertive sentence. সো যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেটা যদি ইনডাইরেক্ট করতে হয়, তাহলে যদি রিপোর্টিং যে ভার্বটি থাকবে, আই মিন কমার আগে যে ভার্বটি থাকবে, সেটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে সে সেস বা টেল টেলস থাকে, আর যদি পাস্ট টেন্সে থাকে এবং সেড বা টোল্ড থাকে এবং তার সাথে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে সেটি ইনভার্টেড কমা যেখানে থাকে, এই কমার আগে গিয়ে দ্যাট বসে। দেখো, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আজকে এখানে একটুখানি চেষ্টা করেছি। অনেকেই তোমরা বুঝতে পারো, অনেকেই চেষ্টা করো বাসায় বোঝার জন্য কিভাবে স্ট্রাকচার দিয়ে করা যায়। আজকে আমি এখানে স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে। দেখো, দ্য টিচার, ডিরেক্ট বাক্যটি হচ্ছে আমাদের এক্সাম্পলে the teacher said to me you are wrong। তাহলে the teacher said to me, এখানে said আছে এবং দেখো কি আছে, অবজেক্ট আছে to me, মি এখানে অবজেক্ট, এখানে কি আছে, একটি কমা আছে এবং বাকি পুরোটি বাক্য আরেকটি বাক্য, সেটি হচ্ছে কিসে, ইনভার্টেড কমার ভিতরে। যখন আমরা পরিবর্তন করব, আমরা দিয়েছি এখানে the teacher said to এর জায়গায় আমরা কি করব, এখানে আমরা told দিতে পারি। said to এর জায়গায় কি দিতে পারি, told দিতে পারি। The teacher told me that I was wrong. The teacher told me that I was wrong. Another sentence is Ruma said my father would go home tomorrow. তাহলে দেখো, যেহেতু এখানে said to নেই, তাই এখানে কোনো পরিবর্তন হয়নি, যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই এখানে আছে কি, রুমা said that, কমার জায়গায় কি হয়েছে, that। হার ফাদার, যেহেতু রুমা এখানে সাবজেক্ট, মাই ফাদারটা হয়ে গেছে হার ফাদার উড গো হোম টুমোরো। আশা করি এটুকু বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যদি রিপোর্টিং ভার্বে সেই টু, আই মিন সেইডের পরে কোনো অবজেক্ট থাকে বা টোল্ডের পরে কোনো অবজেক্ট থাকে, সেইড বা সের পরে কোনো অবজেক্ট থাকে, তাহলে সেখানে কি বসবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে একটা কি বসবে, দ্যাট বসবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে, কমাটা উঠে গিয়ে এটা কি বসবে, দ্যাট বসবে। নেক্সটে আমরা দেখছি
রিপোর্টিং স্পিচ আমরা এটা দেখছি হচ্ছে ইন্টারোগেটিভের নিয়মটি। রিপোর্টিং ভার্বটি আস্ক, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওয়ান্ডার ইত্যাদিতে পরিবর্তিত হয়। যদি রিপোর্টিং ভার্বটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে একটু আগে আমরা যেটা বলেছিলাম সেড টু বা টোল্ড বসবে বা সেইজ অথবা টেলস বসবে, সেটি এখানে আস্ক, ইনকোয়ার অথবা ওয়ান্ট টু নো বসবে। আস্ক যদি পাস্ট টেন্সে হয় আস্কড বসবে, ইনকোয়ার হলে ইনকোয়ার্ড বসবে এবং ওয়ান্ট টু নো জায়গায় যদি হয় ওয়ান্টেড টু নো হবে যদি এগুলো পাস্ট টেন্সে হয়। ডিমান্ড থাকলে ডিমান্ডেড, ওয়ান্ডার থাকলে ওয়ান্ডার্ড ইত্যাদিতে পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, মে ইত্যাদি দ্বারা আরম্ভ হয়। সাপোজ ধরো আমি প্রশ্ন করলাম হোয়াট আর ইউ ডুইং, এটাতে হোয়াট দিয়ে শুরু হয়েছে, কিন্তু যদি আমি বললাম আর ইউ কামিং, এখানে প্রশ্নটি শুরু হয়েছে কি দিয়ে? আর দিয়ে। তাহলে বুঝতে হবে কি আমাদেরকে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেখানে সংক্ষেপে উত্তর যদি দেওয়া হয় তাহলে ইয়েস বা নো দ্বারা উত্তর দেওয়া যায়। তবে রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট না বসিয়ে ইফ বা ওয়েদার বসাতে হয়। রিপোর্টেড স্পিচের পূর্বে যেখানে আমরা কমা দিয়ে দ্যাট বসিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেখানে যদি প্রশ্ন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আমরা ইফ বসাবো। সেন্টেন্সটি ইন্টারোগেটিভের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। মনে রাখতে হবে ন্যারেশনে সেন্টেন্স ডিরেক্ট সেন্টেন্সটি যেই সেন্টেন্সেই থাকুক না কেন সেটি ইনডিরেক্ট করলে অবশ্যই সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখন আমরা কি করলাম দেখো, এখানে এক্সাম্পলটা একটু দেখো। হি সেড টু মি, আর ইউ রিডিং মাই বুক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে প্রশ্নটি শুরু হয়েছে আর দিয়ে। আমরা দেখো রুলসে বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, মে ইত্যাদি দ্বারা আরম্ভ হয় তখন সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা উত্তর দেওয়া যাবে এবং এখানে দ্যাটের পরিবর্তে ইফ বা ওয়েদার বসাতে হয়। তাহলে উত্তর যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ দেখব তাহলে সেড টু এর জায়গায় হয়ে গেল আস্কড, হি আস্কড মি। এখানে যেখানে দ্যাট বসিয়েছিলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে, এখানে আমরা বসাবো ইফ। সাবজেক্ট হচ্ছে গিয়ে এখানে হিটা হয়ে গেল কি, যেহেতু সেখানে অবজেক্ট ছিল মি, এখানে হয়ে গেছে আই। ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। পরেরটি আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ প্রোনাউন, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি কি আমরা জানি। হু মানে WH ওয়ার্ড, মনে রাখতে হবে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ডগুলো কি? হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, ওয়াই, ওয়ের, হাউ, ওয়েন, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যদি প্রশ্নটা এই ইন্টারোগেটিভ বা WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইফ আর বসবে না, যেই শব্দটি থাকবে, যেই WH ওয়ার্ডটি থাকবে সেটিই বসবে এবং তার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। একটু এক্সাম্পলটি দেখো, এখানে বলেছি হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। তাহলে উত্তরটি কি হচ্ছে, যেহেতু কোশ্চেন মার্ক আছে আমরা সেড টু এর জায়গায় আস্কড বসাবো। হি আস্কড হিজ ফাদার, হোয়াট এর জায়গায় হোয়াটই বসবে। তবে খেয়াল রাখতে হবে হোয়াট এর পর এই প্রশ্নে যেমন আগে অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব থাকবে, এই উত্তরের সময় হোয়াট এর পর অবশ্যই আগে সাবজেক্ট আসবে, হোয়াট হি ওয়াজ ডুইং। আরটা ছিল প্রেজেন্ট টেন্সে, আমরা আগে পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে হি, আর এর পরিবর্তে যেহেতু পাস্ট টেন্সে ওয়াজ বসবে হি এর সাথে, ওয়াজ ডুইং এর জায়গায় ডুইং। তাহলে আমরা কি জানলাম, রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব WH ওয়ার্ডে হয় তাহলে ইফ বা ওয়েদার বসবে না, ওই শব্দটি বসবে এবং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে পরিবর্তিত হবে।
এখন দেখো আমাদের পরীক্ষা এটা যে দুটি আমি অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ তোমাদেরকে করিয়ে দিয়েছি এখন সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ হচ্ছে গিয়ে ফার্স্ট রুলস এন্ড দেন আসে আমাদের ইম্পারেটিভ। আমাদের এই পরীক্ষায় যদিও ইম্পারেটিভ আর অপটেটিভ, কিন্তু আমি তোমাদের অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভটিও দেখিয়ে দিলাম, কারণ অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভটি পারলে তোমাদের জন্য সুবিধা হবে ইম্পারেটিভটিও বুঝতে। কারণ আমরা জেনেছি যে ইন্ট্রোগেটিভ হোক আর ইম্পারেটিভ হোক, ন্যারেশন চেঞ্জ করলে ইনডাইরেক্ট সেন্টেন্সে বা ইনডাইরেক্ট স্পিচে নিলে সেটি অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমরা দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটা। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অনুরোধ বুঝালে রিকোয়েস্ট বা আদেশ বুঝালে অনুরোধ বুঝালে রিকোয়েস্ট হবে। আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার বা কমান্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইস এবং অন্যথায় যদি এগুলো কিছুই না বোঝায় তাহলে টেল দ্বারা পরিবর্তিত হয় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে এবং রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। এটা আমরা পড়েছি নিয়মটি, আমরা যখন এক্সাম্পল দেখব আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলছি, রিপোর্টিং ভার্বটি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অনুরোধ বুঝালে রিকোয়েস্ট হবে, যেখানে আমরা সেট টু দিব তার সেটা ইনডাইরেক্ট করার সময় রিকোয়েস্টেড বা রিকোয়েস্ট, প্রেজেন্ট টেন্সে থাকলে রিকোয়েস্ট, পাস্ট টেন্সে থাকলে রিকোয়েস্টেড, আদেশ বুঝালে অর্ডার অথবা কমান্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইস এবং যদি এই কোনোটাই না বুঝে আমরা টেল ব্যবহার করব। এক্সাম্পলটা একটু দেখো, হি সেড টু মি প্লিজ গিভ মি আ পেন। তাহলে প্লিজ গিভ মি এ পেন এখানে আমাকে রিকোয়েস্ট করেছে, যেহেতু প্লিজের অর্থ দয়া করে, তাহলে সেড টু এর জায়গায় আমরা কি ব্যবহার করব? রিকোয়েস্টেড, যেহেতু সেডটা ফার্স্ট টেন্সে আছে। হি রিকোয়েস্টেড মি, আমরা কি বলেছে? রিকোয়েস্টেড এর পরে অবজেক্ট, দেন হচ্ছে গিয়ে টু বসবে। তাহলে টু, এখানে মূল ভার্ব ছিল গিভ হিম আ পেন। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ পেন। আশা করি এইটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আমি জানি তোমাদের কাছে হয়তো বা একটু কঠিন লাগছে, কিন্তু যখন বারবার করে বুঝবে দেখবে ক্লাসটি, তোমাদের কাছে অবশ্যই সেটি সহজ হয়ে যাবে। চেষ্টা করবে বারবার ক্লাসটি দেখার জন্য, আগের নিয়মগুলো আবার ভালোভাবে পড়ে তারপর তোমরা এই ক্লাসটি দেখবে। সেকেন্ড নিয়মটি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পরে নট বসে এবং তারপর টু বসে, সেম থাকবে নিয়ম। কিন্তু আমরা জানি দুই ধরনের বাক্য সাধারণত হয়ে থাকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ নেগেটিভ। তাহলে যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? হি সেড টু মি ডোন্ট ডু দিস, এটা একটি ডিরেক্ট সেন্টেন্স। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই তাহলে সেড টু এর জায়গায় এখানে আমরা টোল্ডও দিতে পারবো, অথবা ফরবেইডও দিতে পারবো, অথবা অর্ডারও দিতে পারবো, অথবা টোল্ডও দিতে পারবো। হি told to me not to do that. He told to me not to do that. এখানে told to এর জায়গায় তুমি forbade দিতে পারবা, মানে নিষেধ, যেহেতু এখানে তোমাকে নিষেধ করেছে। আবার যদি তুমি এখানে অর্ডার দাও তাহলে সেটাও দিতে পারবা, he ordered me not to do that, অথবা he advised me not to do that। এইটা এক্সেপশনাল, আমি তাই এখানে টোল্ড দিয়েছি, বাট এখানে টোল্ড এর জায়গায় তোমরা চাইলে ফরবেইড দিতে পারবে, অর্ডারও দিতে পারবে, নট অ্যাডভাইজডও দিতে পারবে। যদি ফরবেইড দাও তাহলে এখানে নটটা বসবে না, আর যদি টোল্ড, অর্ডার অথবা অ্যাডভাইজড দাও তাহলে এখানে নটটা বসবে। আমি আবারও বলে দিচ্ছি, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তারপরে তোমরা অর্ডার্ড, ফরবেইড, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডভাইস, যে কোনো কিছুই ব্যবহার করতে পারবে, আবার টোল্ডও দিতে পারবে। কিন্তু যদি ফরবেইড ব্যবহার করো টোল্ড টু এর জায়গায় তাহলে এখানে অবজেক্টের পরে নট বসবে না, আর ফরবেইড ছাড়া যাই ব্যবহার করো না কেন এখানে নট বসবে। আমাদের নেক্সট নিয়মটি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে ইনডাইরেক্ট স্পিচে নিয়ম পরিবর্তন বা রূপান্তর করতে হয়। অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং ভার্বস এর অবজেক্ট যদি থাকে অ্যাজ প্লাস যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই শব্দটি, প্লাস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব
+2 প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার থেকে শেষ পর্যন্ত। I know this structure is being so chaos to you, so just read it or go through it and then try to read or try to go through with the example. এটা হয়তো টাফ লাগতেছে স্ট্রাকচারটা তোমাদের কাছে, যখন এক্সাম্পলটা দেখবে it will be very easy to you. দেখো এক্সাম্পলটা কি, he said to them, friends help me. এখন এই তাদেরকে সে বন্ধু বলে সম্বোধন করেছে। আমরা মাঝে মাঝে বন্ধুদেরকে বলি কি বন্ধু কেমন আছো, এই যে কাউকে ধরো রফিক, করিম, জামাল বা রিনা মিনাকে আমি বন্ধু বলে সম্বোধন করি, তাহলে এখানে রিনা মিনাকে নাম না রেখে আমি বন্ধু বলে সম্বোধন করা, এটাকেই বলেছি অ্যাড্রেসিং। যদি কাউকে আমরা সম্বোধন করি সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে শুরু হবে অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস। যেহেতু তাদের নিজস্ব নাম আছে, তাদেরকে আমি বন্ধু বলে সম্বোধন করেছি, তাই এখানে এই সেড টু এর জায়গায় হয়ে যাবে অ্যাড্রেসিং দ্যাম, যেহেতু অবজেক্টটা দ্যাম আছে, অ্যাজ ফ্রেন্ডস যেহেতু আমি ফ্রেন্ডস বলে সম্বোধন করেছি, যেটা বলে সম্বোধন করব আমরা তার আগে অ্যাজ বসাবো। হি রিকোয়েস্টেড দ্যাম টু হেল্প হিম, হেল্প যেহেতু তাদেরকে সাহায্য করতে বলেছে, এটা রিকোয়েস্টই করা। আমি কাউকে বললাম আমাকে সাহায্য করো, সেটা অবশ্যই আমি রিকোয়েস্ট করলাম, যেহেতু যদিও এখানে প্লিজ নেই, কিন্তু বোঝা যায় একটি বাক্য দেখলে এখানে প্লিজ নাকি অ্যাডভাইস না অর্ডার, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাম টু হেল্প হিম। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট করার সময় স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহৃত হয়। এটা শুধু ইম্পারেটিভ সেন্টেন্সে নয়, এটা সব বাক্যগুলোতে অ্যাসোরেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সবগুলো বাক্যতে এই নিয়মটা আছে, কিন্তু যেহেতু তোমাদের এই পরীক্ষায় ইম্পারেটিভটি স্পেশালি আছে, তাই আমি এই নিয়মটা ইম্পারেটিভে অ্যাড করে দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচে স্যার থাকলে, এটা 5 ধরনের বাক্যেই ডিরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডিরেক্ট করার সময় স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহৃত হয়। দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার, স্যার শব্দটি উল্লেখ থাকতে হবে, মনে রাখতে হবে স্যার শব্দটি উল্লেখ থাকতে হবে। লেন্ড মি ইউর বুক প্লিজ, তাহলে দ্য বয় সেড টু এর আগে আমরা বসাবো দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি টু লেন্ড হিম হিজ বুক। এখন দেখো এখানে আমি একটা শব্দ লেটার ইউজ করেছি বি, আর এখানে একটা লেটার ইউজ করেছি আমি টি। যেহেতু আমার দুইটি অবজেক্ট হিম এবং হিজ পাশাপাশি বসেছে, তাহলে আমি তো কাকে বুঝাচ্ছি আমি বুঝাতে পারছি না, তাহলে এই হিম দিয়ে আমি বুঝিয়েছি বয়কে, তাহলে বয়ের ফার্স্ট লেটারটা কি বি, তাই আমি হিমের পাশে বি কে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। আবার এই হিজ দিয়ে আমি কাকে বুঝিয়েছি টিচারকে, তাই আমি হিজের পাশে টি দিয়ে ব্র্যাকেট করে দিয়েছি। এই নিয়মটা এখানে একসাথে দুটো নিয়ম আছে। দেখো যদি একই সাথে দুটি অবজেক্ট, প্রথমটি হচ্ছে যদি স্যার উল্লেখ থাকে আমরা রেসপেক্টফুলি ইউজ করব, আর দ্বিতীয়টি হচ্ছে যদি দুটি অবজেক্ট পাশাপাশি থাকে তাহলে আমরা প্রত্যেকটি অবজেক্টের পাশে যাকে সম্বোধন করেছি বা যাকে বুঝিয়েছি সেই ব্যক্তির ফার্স্ট লেটারটি আমরা ব্র্যাকেটে উল্লেখ করে দিব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কিছু কিছু বাক্য হয় যেটা লেট দিয়ে শুরু হয়, কিন্তু যদি লেটের পরে আস থাকে ইনডিরেক্ট করার সময় সেখানে রিপোর্টিং ভার্বটির পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট হয় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। আমরা একটু আগে পড়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার বসে, অ্যাডভাইস বসে, রিকোয়েস্টেড বসে, আবার টোল্ডও বসে। এখন আমরা দেখছি কি প্রপোজ অথবা সাজেস্ট বসে, কখন যদি লেটার্স থাকে। তাহলে দেখো রিপোর্টিং ভার্বের নোটটা একটু দেখো, খেয়াল করো। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে দ্যাটের পরিবর্তে উই বসে, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে দ্যাটের পরে দে বসে। কি একটু দেখো এটা, উই সেড টু দ্য চেয়ারম্যান লেট আস ড্রপ দ্য ম্যাটার, তাহলে এখানে ফার্স্ট পারসন আছে, আবার এখানে লেটাস আছে, তাহলে উই প্রপোজড দ্য চেয়ারম্যান। যেহেতু সেড টু এর জায়গায় লেটাস থাকলে আমরা কি দিব প্রপোজড। এক কথায় মনে রাখবে লেটাস থাকলেই সেড টু এর জায়গায় প্রপোজড বসবে, তারপরে অবজেক্ট, তারপরে উই কি বলেছি আমরা, উই প্রপোজড দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার, উই প্রপোজ দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার। আচ্ছা এটা কি তুমি দুই ভাবে করতে পারো, উই প্রপোজ দ্য চেয়ারম্যান দ্যাট উই শুড ড্রপ দ্য ম্যাটার, এটাও করতে পারো।
we should drop the matter. We proposed the chairman that we should drop the matter. We proposed the chairman we should drop the matter. I said to him, let us play. I suggest playing. অথবা এটাকে করতে পারো, I proposed him that we should play. I proposed him that we should play. এক্সেপশনাল একটা রুল আছে, দেখো, লেট দ্বারা প্রস্তাব না বুঝালে, আই মিন লেটের পরে যদি একদম শর্টকাটে মিস তোমাদের বুঝিয়ে দিলাম, এটা লেটের পরে যদি আস না থাকে, অন্য কোনো অবজেক্ট থাকে, যে কোনো অবজেক্ট, হিম থাকতে পারে, দেম থাকতে পারে, ইউ থাকতে পারে, যা থাকে, হার থাকতে পারে, যদি আস না থাকে, অন্য যে কোনো অবজেক্ট থাকে, তাহলে নিয়মটা কি হবে দেখো। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয় না, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, প্লাস রিপোর্টেড ভার্বের সাবজেক্ট পুনরায় বসে, প্লাস মাইট, প্লাস রিপোর্টিং স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। কামাল সেড টু মি, লেট হিম সে হোয়াটএভার হি লাইকস। তাহলে যেহেতু এখানে লেটের পরে আস নেই, অন্য অবজেক্ট আছে, আমরা সেড টু এর জায়গায় টোল্ড ব্যবহার করব। কামাল টোল্ড মি, কমার জায়গায় দ্যাট, হি মাইট সে হোয়াটএভার হি লাইকড। কামাল টোল্ড মি দ্যাট he might say whatever he liked. আশা করি এইটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যতবার বুঝতে না পারবে ততবার রিপিট করে ক্লাসটি দেখতে থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝে গেলাম, এখন আমরা দেখব অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে। তোমাদের এই পরীক্ষায় দুটি আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে এবং অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে। এই অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অর প্রে বসে, পাস্ট টেন্সে থাকলে উইশড অথবা প্রে বসবে, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, তারপর মে অথবা মাইট, আই মিন প্রেজেন্ট টেন্সে থাকলে মে, পাস্ট টেন্সে থাকলে মাইট বসে, এবং রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। নিয়মটি 2-3 বার ভালোভাবে পড়ে নিবে, দেন এক্সাম্পল গুলো দেখবে, তোমাদের কাছে ইট উইল বি ভেরি ইজি ফর অল অফ ইউ। ফাদার সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমরা বুঝতে পেরেছি এটা অপটেটিভ সেন্টেন্সে আছে। কেন, আমরা কি দিয়ে অপটেটিভ সেন্টেন্স বুঝাই, উইশ অথবা প্রে বুঝালে। তাহলে ফাদার প্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। কাকে বলেছে, আমাকে বলেছে। তাহলে প্রেড দ্যাটের পর আমি সাবজেক্ট আই এনেছি, মে যেহেতু আছে পাস্ট টেন্সে মাইট। মনে রাখতে হবে অপারেটিভ সেন্টেন্সে মে থাকুক বা না থাকুক, মাইট আসবে এই সাবজেক্টের পরে। আই মাইট পাস দ্য এক্সামিনেশন। সেকেন্ডটি দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, মে আল্লাহ ব্লেসেস ইউ। দ্য টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্ট। আল্লাহ মাইট ব্লেস দ্য স্টুডেন্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশড অথবা প্রেড বসবে সেড টু এর জায়গায়, এবং ইনভার্টেড কমার জায়গায় বসবে দ্যাট, এবং তারপরে আমরা মাইট থাকুক বা মে থাকুক, যাই থাকুক, আবার না থাকুক, আমরা সাবজেক্টের পরে মাইট ব্যবহার করে বাকি অংশটি ইউজ করে আমরা এটাকে ইনডিরেক্ট করব। এখন দেখো, আমরা এখানে কিছু এক্সাম্পল ইউজ করেছি, যেই নিয়মগুলো আমরা পড়েছি সেখান থেকে আমরা কিছু এক্সাম্পল ইউজ করেছি। প্রথমে আমরা ডিরেক্ট থেকে কোনটি কিভাবে ইনডিরেক্ট হয়েছে সেটি দেখব। He said I am happy. He said that he was happy. We say you can work hard. We say that you can work hard. He said to me, এটা ছিল অবজেক্ট ব্যবহার না করে। এখন আমরা এখানে দেখব অবজেক্ট ব্যবহার করে কিভাবে পরিবর্তন করেছি। He said to me I am helping the poor. তাহলে said to থাকলে আমরা কি দিচ্ছি, he told me that he was helping the poor. Teacher said to us, the earth moves round the sun, as we all know that, which is eternal truth, it will never be changed. যেটা চিরন্তন সত্য সেটা কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। The teacher told us that the earth moves round the sun. নেক্সট আমরা দেখছি, he said to me are you ill? এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। He asked me if I was ill. He said to me where did you go? যেহেতু এগুলো ইন্টারেটিভ সেন্টেন্স, he asked me where I had gone. খেয়াল করে দেখো, প্রথম শব্দটি, প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, তাই এখানে ইফ বসেছে।
দ্বিতীয় সেন্টেন্সটি হয়েছে WH ওয়ার্ড দিয়ে, তাই এখানে WH ওয়ার্ডই বসেছে। Mother said to me, have you written the letter? Again auxiliary verb দিয়ে mother asked me, have এর জায়গায় এখানে আমরা if ব্যবহার করেছি যেহেতু এক ইন্টারোগেটিভ সেন্টেন্স। if I had written the letter. Raju said to Rina, which book have you read? Raju asked Rina which book she had read. He said to me, give me the paper. এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স এবং মোটামুটি এই সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। একটু খেয়াল করে দেখো, he requested me to give him the paper. Aunt said, do not quarrel with him. Aunt ordered me not to quarrel with him. এই যে দেখো আমি এখানে অবলিক দিয়ে দেখিয়ে দিয়েছি, aunt forbade me to quarrel with him. যদি আমরা ordered অথবা advised দেই অথবা রিকোয়েস্টেড দেই তাহলে এখানে নট ব্যবহার করব, আর যদি ফরবিড দেই তাহলে নটটা আসবে না। নট মানে ফরবিড মানে নিষেধ, তাই এখানে নট দেওয়ার প্রয়োজন নেই। আই সে টু দেম লেট আস প্লে। আই যেহেতু এখানে লেট আস আছে প্রপোজড দিয়ে হবে, আমরা মাত্রই নিয়মটি পড়লাম। আই প্রপোজ টু দেম দ্যাট উই শুড প্লে। রাজু সে টু রিনা লেট মি হ্যাভ আ মিল। রাজু টোল্ড রিনা, যেহেতু এখানে লেটের পরে কি আছে আস না থেকে অন্য অবজেক্ট আছে তাই এখানে টোল্ড বসেছে। রাজু টোল্ড রিনা দ্যাট হি মাইট। খেয়াল করে দেখো এখানে কি নেই, মাইট কিন্তু নেই, কিন্তু আমরা কি জানি লেটের পরে অন্য কোনো অবজেক্ট থাকলে আমরা মাইট ব্যবহার করব। হি মাইট বি allowed to have a meal. Mother said let him play football. Mother told that he might play football. এই নিয়মগুলো আমরা পড়েছি এবং সাথে সাথে আমরা এক্সাম্পলগুলো দেখছি। আশা করি তোমাদের বুঝতে একেবারেই অসুবিধা হবে না। তারপরও আমি বারবার করেই বলছি, বারবার দেখবে ক্লাসটা, বারবার বুঝার চেষ্টা করবে এবং নিয়মগুলো পড়ে চেষ্টা করবে এক্সাম্পলগুলো নিজে নিজে উত্তর লেখার জন্য। দেন আমরা দেখছি এখানে অপারেটিভ সেন্টেন্স। হি সেড মে ইউ বি হ্যাপি। হি উইশড, আমরা কি জানি অপারেটিভ সেন্টেন্স উইশড অথবা প্রেড হবে। হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। He said, long live our president. He wished that their president, কারণ এখানে আমি নাই হি আছে তাই their president might live long. Mother said, may Allah help you. Mother prayed that Allah might help me. My teacher said, may God bless you. My teacher prayed that God might bless me. Dear students, I have given you all the rules of that you have to you will need to change direct speech to indirect speech in case of assertive, interrogative and imperative and operative sentences. I think all of you can understand the rules, and after all the rules I have given you some example. Through this example the rules and regulations will be much easier to you. Hope you all can understand the class, and I think you enjoyed it. It may be a little tough, but if you watch the class again and again, and if you try to understand the class, and if you try to understand the lecture of my class, it will be much easier to you to understand the narration. If you can't, I will do it again. So don't worry, it will be easier to you. By and by. Take care. Goodbye. Thank you very much.